নমস্কার, প্রযুক্তি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের উদ্দেশ্য বিজ্ঞানকে সহজ ভাষায় এবং আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা। বিজ্ঞান যে কেবল পাঠ্যপুস্তকের জটিল ধারণাগুলিতে সীমাবদ্ধ নয়, বরং এটি কৌতূহল এবং মজার রহস্যে ভরা। আমাদের সাথে যোগ দিন, কারণ আমরা আপনাকে বিজ্ঞানের রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাব। চলুন শুরু করা যাক। পূর্ববর্তী পর্বে আমরা দেখেছিলাম খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে জ্যামিতির জনক হিসাবে খ্যাত গ্রিক গণিতবিদ ইউক্লিড জ্যামিতির দ্বারা আলোক বিজ্ঞানকে বর্ণনা করেছিলেন। এই জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, যা পরবর্তী বিজ্ঞানীদের আলোর আচরণ ও নীতিগুলি বোঝার ভিত্তি স্থাপন করেছিল। তারপর ক্রমাগত বহু বিজ্ঞানীদের গবেষণা, চেষ্টা, ব্যর্থতা ও অনুসন্ধানের পর আনুমানিক ১৩০০ বছর পর আরব পণ্ডিত ইবনুল হাইথাম তিনি পরীক্ষাগারে প্রথম পিনহোল ক্যামেরা ধারণা ব্যবহার করেছিলেন। পরীক্ষা দ্বারা প্রমাণ করেছে আলো সরলরেখায় ভ্রমণ করে এবং দৃষ্টি সম্পর্কে পূর্বের তত্ত্বগুলিকে সংশোধন করেছিলেন। এইভাবে আধুনিক আলোকবিদ্যার জনক হিসাবে পরিচিত ইবনুল হাইথামের হাত ধরে শুরু হয় আলোক বিজ্ঞানকে আধুনিকীকরণের যাত্রা। আজকের পর্বে আমরা আলোক বিজ্ঞানের আবিষ্কার ও প্রযুক্তিগত রূপান্তরের যাত্রার একটি গুরুত্বপূর্ণ সময়কাল রেনেসাঁ বা নবজাগরণ এর রহস্য উন্মোচন করব। আজকের ২০২৪ সাল থেকে প্রায় ৭০০ বছর আগে। সময়টা ছিল ১৪০০ শতাব্দীর শুরু। মানব সমাজ অজ্ঞানতা, কুসংস্কার এবং ধর্মীয় ধারণায় আচ্ছন্ন ছিল, কিন্তু এই সময়েই ঘটেছিল এক বিশাল বিবর্তন। ইতালির ফ্লোরেন্স শহরে আরব ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়, যা ধীরে ধীরে ইতালিকে করে তোলে নবজাগরণের আঁতুড় ঘর। সমাজে দেখা যায় নবজাগরণ, যা রাশনালিজম অর্থাৎ যুক্তিবাদের প্রসার ঘটায় এবং মানবজাতির জন্য নতুন দিশা নির্দেশ করে। বহু পণ্ডিতদের হাত ধরে নবজাগরণের সূচনা হয়েছিল। এখান থেকে জ্ঞানের বিপ্লব, যা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সাহিত্য, শিল্পকলা এবং বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। তৎকালীন সমাজ যুক্তি ও পরীক্ষা দ্বারা বিচার শুরু করে, যা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আলোক বিজ্ঞানের আধুনিকীকরণের ক্ষেত্রেও রেনেসাঁর বিজ্ঞানীদের প্রভাব ছিল বিরাট। আলোক বিজ্ঞানকে ধারণাগত বিষয় থেকে ব্যবহারিক প্রয়োগে রূপান্তরের উপর জোর দেয়। তাদের কার্যকলাপ টেলিস্কোপ, মাইক্রোস্কোপের মতো সরঞ্জামের উন্নয়নের পাশাপাশি আজকের দিনে ব্যবহৃত উন্নত প্রযুক্তি, যেমন ফাইবার অপটিক্স প্রযুক্তি, যা আলোক বিজ্ঞানের নীতি ব্যবহার করে দূর দূরান্ত পর্যন্ত দ্রুত তথ্য পরিবহনে ব্যবহৃত হয়। লেজার প্রযুক্তি, লেজার আলোর তরঙ্গকে ফোকাস করে এবং আরও শক্তিশালী করে একটি ক্ষীণ, সরু রশ্মি তৈরি করে, যা নিখুঁতভাবে কাটতে কাজে লাগে। আজকের দিনে বহু প্রযুক্তি মানবজীবন ও সমাজের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমাদের দৈনন্দিন জীবনের উপর পুরোপুরি নির্ভরশীল। আদিম মানবের আগুন নিয়ন্ত্রণ থেকে শুরু হওয়া এই প্রযুক্তির যাত্রা আজ মানব সমাজকে একসূত্রে বেঁধে রেখেছে। তাহলে আমাদের কাছে এটি রোমাঞ্চকর বিষয় যে কিভাবে ছোট ছোট প্রশ্নের উত্তর বের করতে গিয়েই মানব সমাজ এই বিস্ময়কর পরিবর্তন ডেকে এনেছে। আজকের পর্বে আমরা আলোক বিজ্ঞানের আবিষ্কার ও প্রযুক্তিগত রূপান্তরের যাত্রার একটি গুরুত্বপূর্ণ সময়কাল রেনেসাঁ বা নবজাগরণ এর রহস্য উন্মোচন করব। এই বিপ্লবিক যাত্রার শুরুতেই আমরা দেখতে পাই বিজ্ঞান জগতের একজন বিখ্যাত চিত্রশিল্পীর আগমন। একজন চিত্রশিল্পী হয়েও শুধুমাত্র অজানাকে জানার কৌতূহল আর গভীর পর্যবেক্ষণ দ্বারা জ্ঞানকে একাধিক বিভাগে প্রসারিত করেছিলেন, যেমন সায়েন্টিস্ট, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, অনাটমি এবং গণিত। এইসব একাধিক বিষয়ে তার লেখা রচনাগুলির জন্য তাকে দ্য ইউনিভার্সাল জিনিয়াস বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান ব্যক্তিও বলা হয়। সেই মহান মানুষটি হলেন লিওনার্দো দা ভিঞ্চি, দ্য ম্যান অফ রেনেসাঁস, যিনি তার কল্পনাশক্তি দিয়ে ভবিষ্যতের প্রযুক্তির চিত্রাঙ্কন করেছিলেন। এই মহান মনীষীর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল তার জ্যোতির্বিজ্ঞান, হাইড্রোডাইনামিক্স, শিলা, জীবাশ্ম নিয়ে ৩৬টি পাতার হস্তলিখিত নোটবই কোডেক্স লেস্টার।
এই বইটি তার মৃত্যুর প্রায় 475 বছর পর 1998 সালের 11 নভেম্বর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তৎকালীন ভারতীয় মুদ্রায় প্রায় 123 কোটি টাকায় এটি অর্জন করে। এমনকি 2021 সাল পর্যন্ত কোডেক্স লেস্টার সর্বোচ্চ মূল্যে বিক্রিত বই হিসেবে রেকর্ড ধরে রেখেছিল। সময়কাল 1452, ইতালির টাস্কানি অঞ্চলের ভিঞ্চি গ্রামে জন্মগ্রহণ করেন লিওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি। ছোটবেলা থেকেই দা ভিঞ্চি ছিলেন একজন অনুসন্ধানী প্রকৃতির। লিওনার্দো স্কুলের শিক্ষায় আগ্রহী ছিলেন না, কারণ তিনি বিশ্বাস করতেন যে বিশ্ব প্রকৃতির মধ্যেই অসীম রহস্য লুকিয়ে আছে এবং প্রকৃতির অধ্যয়নের মাধ্যমেই সেই রহস্যের উত্তর পাওয়া সম্ভব। দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক জগতে ডুবে থাকতেন লিওনার্দো, আর মনে জাগত অসংখ্য প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য তিনি গভীরভাবে প্রাকৃতিক শক্তিগুলি পর্যবেক্ষণ ও কল্পনা করতেন, আর এর সম্ভাব্য অনুমান চিত্রের আকারে বর্ণনা করতেন। পাখিরা কিভাবে আকাশে ওড়ে, তাদের গতিবিধি বুঝতে পারলে আমরাও কি উড়তে পারব? মানবদেহ কিভাবে কাজ করে? যদি আমরা এর রহস্য জানতে পারি তাহলে কি চিকিৎসা করা আরও সহজ হবে? 40 বছরের তার এই অসাধারণ পর্যবেক্ষণ ও অনুসন্ধানগুলো নকশা, অঙ্কন এবং মন্তব্যের মাধ্যমে লিপিবদ্ধ করেছিলেন, যা 50টি বিভিন্ন নোট বই জুড়ে 20,000 থেকে 28,000 পৃষ্ঠার নোট এবং স্কেচ আকারে লিপিবদ্ধ, যেখানে বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, রসায়ন, মানবদেহতত্ত্ব, গণিত এবং আলোকবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে তার অমূল্য জ্ঞানের ভাণ্ডার। আজকের ভিডিওতে আমরা লিওনার্দো দা ভিঞ্চির নোটবইয়ের পাতায় লুকিয়ে থাকা আলোকবিজ্ঞানের রহস্য উন্মোচন করব। দেখব কিভাবে অবতল দর্পণ দ্বারা আলোকে নিয়ন্ত্রণ, রশ্মি কেন্দ্রীভূত বা ফোকাস এর ধারণা, কিভাবে টেলিস্কোপ ও মাইক্রোস্কোপের আবিষ্কারের সূচনা হয়েছিল, ক্যামেরা অবস্কুরা যন্ত্রের উন্নতিকরণ, আলো ও জ্যামিতির মাধ্যমে চিত্রের মধ্যে থাকা বাস্তবতাকে ফুটিয়ে তোলা। প্রাকৃতিক শক্তিগুলির মধ্যে আলো লিওনার্দোর মনকে সবসময় বিচলিত করত। তৎকালীন বিজ্ঞানীদের দেওয়া তত্ত্ব অনুসারে আলো বস্তুর উপরে পড়ে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন আমরা সেই বস্তুটি দেখতে পাই, আর আলোর পরিমাণ যত বেশি হবে বস্তুটি তত উজ্জ্বল হবে। কিন্তু স্পষ্টভাবে বস্তুটি দেখার জন্য চোখে আগত আলোক রশ্মির সঠিক নিয়ন্ত্রণ দরকার। এই তত্ত্বটি লিওনার্দোকে মুগ্ধ করেছিল। দা ভিঞ্চি তার জীবনকালে আলোক বিজ্ঞান নিয়ে অধ্যয়নে বুঝতে পারেন যে আলো এবং দৃষ্টি একে অপরের পরিপূরক। দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে আলোর প্রধান গুরুত্ব আছে। তিনি উপলব্ধি করেছিলেন বিজ্ঞানের অগ্রগতির জন্য কেবল ধারণা যথেষ্ট নয়, প্রয়োজন নিখুঁত পর্যবেক্ষণ। তিনি জানতেন বস্তুর প্রতিবিম্ব যত বেশি বিবর্ধিত হবে, আমাদের পর্যবেক্ষণ ততই স্পষ্ট ও সূক্ষ্ম হবে। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে চোখে আগত আলো নিয়ন্ত্রণ করেই বস্তুর প্রতিবিম্বকে ইচ্ছামতো বড় করা সম্ভব। এই উপলব্ধি লিওনার্দোকে আলোক বিজ্ঞানের নীতি ব্যবহার করে বস্তুর প্রতিবিম্ব বিবর্ধনের কাজে পরিচালিত করে। এরপর শুরু হয় বিভিন্ন আকৃতির দর্পণে আলোর আচরণ নিয়ে গবেষণা। এই সময় তিনি লক্ষ্য করেছিলেন আলোকরশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে একটি উজ্জ্বল আলোক নকশা তৈরি করে। এই আলোক নকশার বিশ্লেষণ বিজ্ঞান জগতে নতুন জ্ঞানের দরজা খুলে দেয়। দা ভিঞ্চির রচিত কোডেক্স অরুন্ডেল নামক নোটবইতে জ্যামিতিক আলোকবিজ্ঞান নীতির উপর ভিত্তি করে চিত্রের মাধ্যমে এই ঘটনাটি বর্ণনা করেছেন। এই রেখাচিত্রটিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে একটি অবতল দর্পণ আগত আলোকরশ্মিগুলিকে অভিসারী অর্থাৎ কনভার্জেন্ট প্যাটার্নে প্রতিফলিত করে, যার ফলে আলোকরশ্মিগুলি ঘনীভূত হয়ে উজ্জ্বল নকশা তৈরি করে, আর এই নকশার একটি উজ্জ্বল বিন্দুতে কেন্দ্রীভূত হয়। এই অঙ্কন আলোকবিজ্ঞানের এক বড় রহস্য উন্মোচন করে এবং পরবর্তী বিজ্ঞানীদের আলোকবিজ্ঞানের নীতি বোঝার জন্য একটি মূল্যবান হাতিয়ার হিসেবে কাজ করে। প্রতিফলিত ও প্রতিসৃত পৃষ্ঠতলের আকৃতির উপর আলোর এই আচরণের ঘটনা আলোকবিজ্ঞানের ভাষায় কস্টিক নামে পরিচিত। আমাদের চারপাশে এই ঘটনাটি আমরা প্রায় দেখি, যেমন জলের পৃষ্ঠ দ্বারা তৈরি কস্টিক, কাচের গ্লাস দ্বারা তৈরি কস্টিক,
রেখাচিত্রটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানে অবতল দর্পণে প্রতিফলিত আলোকরশ্মি একসাথে এসে একটি বিন্দুতে কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা দেখা যায়। এই বিন্দুটির চারপাশে তৈরি হয় আলোর রশ্মি দিয়ে তৈরি এক উজ্জ্বল আলোর তৈরি মুকুট। তৈরি এই উজ্জ্বল বিন্দু যাকে আমরা ফোকাস বলি। সুতরাং দর্পণের ফোকাস হল সেই বিন্দু যেখানে অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুলি প্রতিফলনের পর কেন্দ্রীভূত হয়। আর কস্টিক বলতে বোঝায় আলোকরশ্মিগুলোর মিশ্রণে তৈরি বক্ররেখা। অর্থাৎ কস্টিক হল আলোকরশ্মির বিশৃঙ্খলতা। তাই বিশৃঙ্খলতা যত কম হবে আলোর ফোকাস তত বাড়বে, আর তত আলোর উপর নিয়ন্ত্রণ বাড়বে। দ্য ভিঞ্চির ব্যাখ্যা পূর্বের বিজ্ঞানীদের তত্ত্বগুলোকে আরও মজবুত করে। আলোর এই ফোকাসিং বা কেন্দ্রীভূত হওয়ার ধারণাটি ক্যামেরা, চশমা, মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের মতো বিভিন্ন অপটিক্যাল যন্ত্রের মৌলিক নীতি, যেন আলোর এক মহাজাগরণ। দ্য ভিঞ্চি মনে করতেন, তাহলে চাঁদ থেকে আসা আলো যদি আমরা সঠিকভাবে চোখে আনতে পারি তাহলে আমরা চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাব। এই উপলব্ধি লিওনার্দোকে আলোকে নিয়ন্ত্রণ করে দূরের জগৎকে কাছে টেনে আনার কাজে পরিচালিত করে। আনুমানিক 1490 সালে লেখা যুগান্তকারী নোটবুক কোডেক্স অ্যাটলান্টিকাস লিওনার্দো দ্য ভিঞ্চির অসামান্য প্রতিভার আরেকটি প্রমাণ। এখানে খোঁজ মেলে মিরর রাইটিংয়ে লেখা অদ্ভুত কিছু বাক্য, যার ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় মেক গ্লাসেস টু সি দ্য মুন বি। এর আক্ষরিক অর্থ হল লেন্সের ব্যবহার করো চাঁদকে বড় দেখার জন্য। এই উক্তিটি প্রথম লেন্স সিস্টেম ব্যবহার করে মহাকাশের বস্তু পর্যবেক্ষণের যন্ত্র নির্মাণের ইঙ্গিত দেয়। এই বইটির 674 পৃষ্ঠায় চাঁদের অর্ধেক নকশা এবং উপরিতলের ধারণা মেলে, যার বাস্তবের সাথে অনেক সাদৃশ্য পাওয়া যায়। চাঁদ ছাড়াও বাকি গ্রহের পর্যবেক্ষণের জন্য একটি অসাধারণ পরিকল্পনা দিয়েছিলেন, যার ইংরাজি অনুবাদ ইন অর্ডার টু অবজার্ভ দ্য নেচার অফ দ্য প্ল্যানেটস, ওপেন দ্য রুফ and boring the image of a single planet onto the base of a concave mirror. The image of the planet reflected by the base will show the surface of the planet much magnified. এটি মন্তব্যটি বিশ্লেষণ করলে আমরা জানতে পারি, খোলা জায়গায় পরিষ্কার আকাশের নিচে একটি অবতল দর্পণ সঠিকভাবে রাখতে হবে যাতে অবতল দর্পণটি একটি আলোক সংগ্রাহক হিসাবে কাজ করে। এখন গ্রহের থেকে আগত আলোকরশ্মি দর্পণের দ্বারা ফোকাস হয়ে এই ফোকাসড আলোর দ্বারা গ্রহের একটি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করা সম্ভব। যদিও সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে তখন এই ধারণা কার্যকর করা হয়নি, তবে এর প্রায় 150 বছর পর গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী জেমস গ্রেগরি মহাকাশ পর্যবেক্ষণের জন্য সুনির্দিষ্ট প্রতিফলক টেলিস্কোপের নকশা প্রকাশিত করে। যাই হোক, আলহাজেনের ধারণা থেকে গ্রেগরির নকশা পর্যন্ত প্রায় 600 বছরের বেশি সময় ধরে চলতে থাকা বহু বৈজ্ঞানিক প্রচেষ্টা অবশেষে 1668 সালে স্যার আইজ্যাক নিউটন বাস্তবায়িত করে। এটি ছিল একটি প্রভাবশালী প্রতিফলক টেলিস্কোপ, যা নিউটনিয়ান টেলিস্কোপ নামেও পরিচিত। এই টেলিস্কোপটির কার্যকারিতা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্যারাবোলিক প্রতিফলকের আলোকে কেন্দ্রীভূত করার এই ক্ষমতা ঠিক একইভাবে শব্দ তরঙ্গ, রেডিও তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি ও মহাকাশ থেকে আগত শক্তিকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করে। এই নীতির উপর ভিত্তি করে পরবর্তী আধুনিক প্রযুক্তি যেমন স্পেস টেলিস্কোপ, রেডিও টেলিস্কোপ, রাডার প্রযুক্তি, যা প্রতিনিয়ত মহাবিশ্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জ্যোতির্বিজ্ঞান, নেভিগেশন, আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত গবেষণার একটি প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। আমরা জানি লিওনার্দো দা ভিঞ্চি একজন মহান চিত্রশিল্পী। তার কিছু চিত্রকর্ম যেমন মোনালিসা, দ্য লাস্ট সাপার, লেডি উইথ অ্যান আর্মেন, দ্য ভার্জিন অফ দ্য রক্স, তার অঙ্কিত চিত্রগুলি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আলো ও জ্যামিতির সঠিক ব্যবহার আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে আর চিত্রের মধ্যে থাকা বাস্তবতাকে ফুটিয়ে তোলে। এইভাবে আলোর ও ছায়ার প্রতি তার জ্ঞান, আলোর সঠিক অবস্থান দ্বারা চিত্রগুলিকে আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করে। পার্সপেক্টিভ ড্রয়িং অর্থাৎ দ্বিমাত্রিক ক্যানভাসে ত্রিমাত্রিক চিত্রের দ্বারা বস্তুর আকার, প্রকৃতি,
সঠিক অবস্থান প্রতিস্থাপনের কৌশল, যা তাকে করে তুলেছে সর্বকালের সেরা চিত্রশিল্পী। তিনি চিত্রশিল্পীদের শিখিয়েছেন কিভাবে নকশা ও চিত্রের মাধ্যমে কল্পনাগুলিকে প্রকাশ করা সম্ভব, যা পরবর্তী পণ্ডিতদের আলো ও দৃষ্টিবিদ্যার সম্পর্ক বোঝাতে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল। জ্যামিতিক নীতি ব্যবহার করে বহু চিত্র ও নকশা তৈরি করেছেন। এই কারণে লিওনার্দো দা ভিঞ্চি টেকনিক্যাল ড্রয়িং বা প্রযুক্তিগত অঙ্কনের অন্যতম স্রষ্টা হিসাবে খ্যাতি লাভ করেন। তৎকালীন ক্যামেরা অবস্কুরা নামক যন্ত্রটি লিওনার্দোকে অনুপ্রাণিত করেছিল। একটি অন্ধকার কক্ষ যেখানে একটি ছোট্ট ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে। আলো প্রবেশের ফলে বাইরের দৃশ্যের একটি বিপরীত প্রতিবিম্ব একটি সাদা পর্দায় তৈরি হয়। লিওনার্দো এই নীতি দ্বারা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ক্যামেরা অবস্কুরা নিয়ে গবেষণা করেন এবং এটি আরও উন্নত করার চেষ্টা করেন। অবশেষে তিনি একটি পোর্টেবল ক্যামেরা অবস্কুরা তৈরি করতে সফল হন, যা তিনি অঙ্কনের কাজে ব্যবহার করতেন। চিত্রশিল্পীরা এই যন্ত্র ব্যবহার করে খুব সহজেই এবং নিখুঁতভাবে বাস্তব জগতের চিত্র তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারতেন। যাই হোক, দা ভিঞ্চির ও তার পূর্ববর্তী বিজ্ঞানীদের গবেষণা আলোকবিজ্ঞানের নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তী বিজ্ঞানী যেমন ফ্রান্সিসকো মাউরোলিকো, গ্যালিলিও মহান বিজ্ঞানীরা একই পথ অনুসরণ করে আলোকবিজ্ঞানের নতুন নতুন দিক আবিষ্কার করেছিলেন। তাদের গবেষণা আলোকের প্রতিসরণ, প্রতিফলন, বিবর্ধন এবং এর অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। এই অনুসন্ধানের ধারাবাহিকতায় তৈরি হয়েছে টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, ক্যামেরা, এমন আধুনিক যন্ত্রপাতি যা আমাদের চারপাশের জগৎকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। কিন্তু আলোকবিজ্ঞানের রহস্য এখনও সম্পূর্ণ উন্মোচিত হয়নি। আমাদের সামনে এখনও অনেক অজানা জিনিস রয়ে গেছে। আলোর গতি কত? আলোর কোয়ান্টাম প্রকৃতি কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা আজও নিরলসভাবে গবেষণা করে চলেছেন। আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তী পঞ্চম পর্বের ভিডিওতে আমরা আলোকবিজ্ঞানের ইতিহাসের এই রোমাঞ্চকর অধ্যায়ে আরও গভীরভাবে আলোচনা করব।